একটা দেশ চলবে জনগণের মতামতের উপরে এবং দেশটার শাসন ব্যবস্থা মানুষের উপকারের জন্য হবে, কিন্তু কিছু নিয়ম মানতে হবে। রাষ্ট্র চলতে গেলে ট্যাক্স লাগে, ইত্যাদি লাগে। এখন আমাদের দেশের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আইন বলে কিছু ছিল না। আমরা যেটা বলি আইনের শাসন থাকতে হবে, আইন আছে কিন্তু আইনের প্রয়োগ ছিল না, এবং যাদের প্রয়োগ করার কথা তারা এগুলোকে ভাঙত। এটার জন্যে আমাদের যে শাসন ব্যবস্থা ছিল, দেশের যে ব্যবস্থাপনার নিয়ম ছিল, এটার মধ্যেও গোলমাল আছে এবং এটা বদলাতে হবে। যেমন আমি উদাহরণ দিই, কোর্টে সাক্ষী চোখ বন্ধ করে মিথ্যা কথা বলে যাচ্ছে, তার কিছু হয় না। কিন্তু আমরা তো এই কোর্টের সাক্ষ্য প্রদানের নিয়ম পেয়েছি ব্রিটিশ শাসন থেকে, কিন্তু ব্রিটেনে তো কেউ মিথ্যা কথা বলে না কোর্টে গিয়ে, আমেরিকাতে কেউ কোর্টে মিথ্যা কথা বলে না। কারণটা হচ্ছে তাদেরকে ধর্মগ্রন্থের উপরে হাত রেখে কথা বলতে হয়। মুসলমান হলে কোরআন, খ্রিস্টান হলে বাইবেল, হিন্দু হলে গীতা। এটা প্রথম কথা। বহু লোক কোরআনের উপরে হাত রেখে মিথ্যা কথা হয়তো বলবে না, কিন্তু বলতেও পারে, তার যদি ভয় থাকে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, কোনো সাক্ষী যদি মিথ্যা কথা বলে এবং এটা যদি পরে প্রমাণিত হয়, কিংবা বিচার চলাকালীনই যদি প্রমাণিত হয় সে একটু আগে মিথ্যা কথা বলেছে, তখন বিচার থামিয়ে রেখে তার বিচার শুরু হবে। 3, যে উকিল পরিচালনা করছেন বাদী বিবাদী দুজনের কেউ যদি 2 জন মিথ্যা কথা শিখায় কিংবা মিথ্যা কথাটাকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করে, সাথে সাথে ধরা পড়লে তার জীবন শেষ। এখন আমাদের এখানে তো উকিল মানেই মিথ্যা কথা শিখানোর যন্ত্র, সাক্ষী দেয়া মানেই মিথ্যা কথা, কাগজ জাল করে ফেলছে, তাই না? এটার জন্য আমাদের এখানে বিচার হয় না। আমি একটা উদাহরণ দিলাম, লেখাপড়া, শিক্ষা। একটা ছেলে শিক্ষিত হলে নিজের কথা গুছিয়ে বলতে পারে, একটা ছেলে সে স্বাধীনভাবে চিন্তা করতে পারে। আমাদের শিক্ষা ব্যবস্থায় সেটা নেই। আমরা দেখি অল্প কিছু ছেলে যে, কিংবা মেয়ে, যার কথাই বলছি, সে স্কুলে থাকাকালীন সময় কিছু কো কারিকুলার অ্যাক্টিভিটি করে, সে ডিবেট করে, কিন্তু কজন করে? একটা ক্লাসে, একটা শহরের স্কুলে 40 জনের 2টো সেকশন, 80 জন, এর মধ্যে 5-6টা ছেলে করে। বাকিরা কি করছে? মুখস্থ করছে এবং সেটাই সে পরীক্ষার খাতায় লিখে দিচ্ছে, তার নিজস্ব কোনো চিন্তা নেই। এমনকি ইংরেজি বাক্য রচনা, একটা শব্দ দিয়ে বলা হলো তুমি বাক্য রচনা করো, এবং ক্লাসের শিক্ষক যে বাক্যটা রচনা করে দিয়েছেন ওইটাই মুখস্থ লিখতে হবে। অঙ্ক, আমি যখন বহু বছর আগে, আমার সন্তানরা ছোট ছিল, অনেক সময় জিজ্ঞাসা করতো, আব্বু এই অঙ্ক পারছি না। আমি তো প্রকৌশলী এবং অঙ্কে বহু নম্বর পাওয়া, অঙ্কটা করে বুঝিয়ে দিলাম। পরের দিন এসে বলল তোমার অঙ্ক হয়নি। আমি যে কেন হয়নি? টিচার এইভাবে করেছে। টিচার যেভাবে অঙ্কটা করেছে সেইভাবে যদি না করি, একটা স্টেপ যদি বাদ দিয়ে করি, তাহলে হলো না। তো এটা কোথায় হলো? সো শিক্ষার সাথে জীবনের যে সম্পর্ক, শিক্ষা লাভ করে যে সে তার জীবনের মানকে উন্নত করবে, ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে শিখবে, সেটা নেই। এখানেও সংস্কার দরকার। 3, আমাদের সামাজিক ব্যবহার। আমরা লাইন সহজে মানি না, তাই না? উচ্ছৃঙ্খলভাবে চলছি, এটা তো ঠিক না। সামাজিক কতগুলো নিয়মকানুন আছে, সেগুলো মানতে হবে। সো এই ধরনের প্রত্যেকটা বিষয়েই আমাদের কিছু করতে হবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে আমি এই পয়েন্টটাতে থামছি। আমাদের এমপি সাহেবরা কি করে? ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, সেখানে যারা জাতীয় সংসদ কিংবা তার ইকুইভ্যালেন্ট যেটা পার্লামেন্ট, সেইটার মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করে, নতুন আইন তৈরি করে, আইনের পরিমার্জনা করে। তার নিচে রিজনাল লেভেলে আমাদের যেমন ডিভিশন কিংবা জেলা আছে, সেইখানেও ইলেক্টেড পার্সন আছে, ইংল্যান্ডের রিজনাল কাউন্সিল বলে। সেখানে যারা ইলেক্টেড হচ্ছেন তাদের এলাকাটার উন্নয়নের ব্যাপারে, ব্যবস্থাপনার ব্যাপারে তারা কাজ করে। তার নিচে জেলা আছে, তার নিচে উপজেলা আছে, আমাদের যেটা আছে, তার নিচে ইউনিয়ন আছে।
আমাদের ইউনিয়ন লেভেলে ইলেক্টেড পার্সন আছে। তাহলে ইউনিয়নের যে সমস্ত কাজ ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ, যেমন দুর্যোগ ব্যবস্থাপনা, যেমন সারের বন্টন, এটা ইউনিয়ন পরিষদ এবং তার চেয়ারম্যান করবে। এবং আমাদের এখানে এক একটা ইউনিয়নের 9টা ওয়ার্ড আছে, তার মানে 300, 400, 500 লোকের এক একটা ইউনিট আছে। সেখানে ব্যবস্থাপনার সময় সব কিছু যে ইউনিয়ন করবে তা না, যেগুলো ইউনিয়ন করতে পারে আমাদের আইনে যেটা বলা আছে, উপজেলা যেটা করতে পারে তার একটা বড় পরিধিতে, জেলা পরিষদ যেটা করতে পারে আরও বড়, আর জাতীয় সংসদ সেটা করবে যেটা পুরো দেশের জন্যে। এবং তাদেরকে বহু দেশে আইনসভা বলা হয়, তারা আইন তৈরি করবে, নিয়মকানুন তৈরি করবে এবং ইভ্যালুয়েট করবে। আমাদের এমপিরা, প্রত্যেকটা এমপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চায়। আমাদের প্রত্যেকটা এমপি উপজেলা চেয়ারম্যানের সাথে মারামারি করে, কারণ গম বিতরণ হয় উপজেলাতে, গম কিংবা অন্যান্য যে দ্রব্য। তো তাহলে তো এমপি সাহেব উনি কেন রাষ্ট্রীয় লেভেলের জন্য নির্বাচিত হয়েছেন? তিনি তো স্থানীয় পর্যায়ে, তার প্রতিনিধি কেন থাকবে ওখানে? যিনি ভোটে ইলেক্টেড হয়েছেন তার জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জবাবদিহিতা কেন এমপি সাহেবের কাছে থাকবে? এমপি সাহেবের তো উপজেলার সম্পর্কে তার মতামত থাকতে পারে, পরামর্শ নেওয়া যেতে পারে, কিন্তু উনি সব কিছু কন্ট্রোল করবেন। এটা যতদিন পরিবর্তন না হবে, এই সরকার যতই সংস্কার করুক কিচ্ছু হবে না। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তারা কেন স্থানীয় পর্যায়ে ঢুকবে, এবং স্থানীয় পর্যায়ের লোকজন তখন ওই তাবেদার হয়ে যায় তাতে। কাজেই এই সংস্কারগুলো না হলে, যে নিয়মের ভিত্তিতে, যে অথরিটির ভিত্তিতে, প্রত্যেকটা সেক্টরে আমি উদাহরণ দিতে পারতাম, প্রত্যেকটা সেক্টরে এই প্রবলেম, এই অথরিটিটা ঠিক করতে হবে। এটা ঠিক না করে নির্বাচন করা মানে হচ্ছে এক গ্রুপ চোরের জায়গায় আরেক গ্রুপ চোর আসা, তাই তো চাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে যারা রাজনীতি করেন তারা জানেন না তারা কেন রাজনীতি করছেন। আমি শেষ কথা বলি, আমি এখন থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে, তো বয়স অনেক, তখন দেখেছি তারা ইলেকশন ক্যাম্পেইন করতে এই কথা বলে, আমাদেরকে সেবা করার সুযোগ দিন। এবং বহু রাজনীতিবিদের কিছুই ছিল না, বরং যেটুকু পয়সা পেত তা বিতরণ করে দিত। তার জমি নাই, তার কিচ্ছু নাই। তুমি যদি বড় লোক হতে চাও তুমি ব্যবসা করো, কিন্তু তুমি জনগণের প্রতিনিধি হয়ে কেন তুমি এই অপকর্ম করবে? কেন তুমি ডিউটি ফ্রি গাড়ি ভোগ করতে হবে? এই যে চিন্তাটা, এই চিন্তার পরিবর্তনটাকে আমি মনে করি এই সংস্কারের উদ্দেশ্য। এই সংস্কার হলে তারপরে দেখা যাবে কি হয়। কিন্তু আমার ভয় হচ্ছে আমাদের দেশ এবং যারা কর্তা ব্যক্তি, যারা সিদ্ধান্ত নেবেন, তারা এই সংস্কার চান না। তারা চান না বলেই তারা বলছেন এখন আমাদের ইলেকশন করতে হবে। এই যারা কথা বলছেন তাদেরকে তো যে ছাত্র জনতা আন্দোলন করে সরকারের পরিবর্তন করেছে, তারা তো তাদেরকে এই কথা বলার ম্যান্ডেট দেয়নি। কাজেই অদ্ভুত অদ্ভুত কতগুলো কথা চলছে। আমিও এই দেশের নাগরিক, এই দেশে পরিবর্তন হবে না। যে অন্ধকার যুগে আমরা বসবাস করতাম, সেই অন্ধকার যুগেই চলতে থাকবো।